সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটেন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি ও লেখক আবু হানিফ হৃদয়। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। হৃদয় ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। হৃদয় ভাই, বাংলাদেশে অনলাইনে ক্রমান্বয়ে বই বিক্রি বাড়ছে। এইভাবে যদি বই বিক্রি অনলাইনে বাড়তেই থাকে, তাহলে আমাদের প্রিন্ট করা বইগুলো, যে বইগুলো মেলায় বিক্রি হয়, সেখানে মেলা হুমকির সম্মুখীন হবে কি না? দেখেন, আমাদের বই অনলাইনে বিক্রি কতটুকু হয়েছে বা কম বেশি নিয়ে আলোচনা করার আমাদের সুযোগ নেই। অনলাইন জিনিসটা আমি মনে করি একটা ভার্চুয়াল। আপনি যদি একটু খেয়াল করেন, 80 দশক 90 দশকে যারা বিখ্যাত কবি ছিল, লেখক ছিল, আমাদের রবীন্দ্র নজরুল, মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ মাইকেল মধুসূদন দত্ত, পল্লীকবি জসিমউদ্দিন, তারা যেই লেখা লিপিবদ্ধ করে গেছে, সেই লেখা যদি আমরা না পড়ি, তাহলে এটার গভীরতা এবং স্থায়িত্ব কিন্তু আমরা বুঝবো না। অনলাইনে যে বইগুলো বিক্রি হয়, আসলে এগুলো ভার্চুয়াল, এগুলো আমাদের মনস্থিরের ভিতরে ঢুকে না। কিন্তু আপনি এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখেন। আগে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট বই না পড়ব, ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমরা বিশ্লেষণ এবং গবেষণা এবং ভালো কিছু পাওয়ার সুযোগ নেই। তো সুতরাং বই বিক্রি কি হলো না হলো সেটা বড় বিষয় নয়। একজন ভালো লেখক, সে একটা ভালো বই লিখবে, সেটা প্রিন্ট আকারে প্রকাশ করবে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আপনি বললেন যে প্রিন্ট আকারে বইয়ের ব্যাপারে কিন্তু গুরুত্ব দিয়েছেন এবং সমর্থনও করেছেন, কিন্তু অনেকে বলেন যে প্রিন্ট আকারে বই পিছিয়ে যাওয়ার কারণ হলো বইয়ের উচ্চ দাম। এই উচ্চ দাম রোধ করতে হলে আমাদের কি কি পদ্ধতি ও প্রযুক্তি অবলম্বন করতে পারি বলে আপনি মনে করেন? আসলে বইয়ের উচ্চ দাম এটা কোনো বিষয়ই না। এখন বুঝতে হবে, জমানাটা এমন আকারে পড়েছে যে এখন মোবাইলে লিখেও নিজেরা প্রিন্ট আকারে দিয়ে বই করে। এখন যে হাতে লিখে একটা বই লিখবে, সেরকম কবি লেখক এখন খুব কম। আগের যারা ছিল অ্যানালগ, আমরা যেটা বলি হাতে লেখা, আগে আমরা একটা বই লিখলে বা আগে কবি লেখকরা চিঠি লিখতো। আগে আমাদের যেই গ্রাম বাংলায় রাখালরা, যেহেতু আমরা দেখতাম কৃষক কীভাবে হাল চাষ করে, গ্রামে ভাটিয়ালি গান হতো এবং ওই যে আল্লাহ মেঘ দে ছায়া দে, এগুলো হতো। এগুলো থেকে আমরা হাতে লিখে কিন্তু বই প্রিন্ট করতাম। কিন্তু এখন হাতে লেখার অভ্যাসটা আমাদের দেশ থেকে পর্যায়ক্রমে উঠিয়ে গেছে। চিঠিও তো উঠে গেছে। হ্যাঁ, চিঠিও উঠে গেছে, যার কারণে এখন মোবাইলে টিপে, মোবাইলে লেখে, কম্পিউটারে বসে বই লিখে ফেলে। এটাই আপনার ওরা এই যে ই কমার্স হিসেবে বা এগুলো প্রিন্ট দিয়ে দেয়, ছেড়ে দেয়, বা একটা লেখা এরা বাণী হিসাবে ছেড়ে দেয়। আপনি মোবাইলে একটা বাণী দিবেন, আর একটা বই থেকে একটা বাণী আপনি খুঁজে বাইর করে, একটা লেখকের একটা বাণী, এটা আপনি লিখে ছাড়বেন, দেখবেন দুইটা জিনিসের গুরুত্ব কতটুকু। আসলে ঠিকই বলেছেন যে প্রিন্টের বই যেভাবে হৃদয়গ্রাহী হয়, নেটের বই কিন্তু সেভাবে হৃদয়গ্রাহী হবে না। ওইটা হলো চোখে হৃদয়গ্রাহী হওয়া, আর চোখে দেখা তো এক জিনিস নয়। আপনি ঠিকই বলেছেন। আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন, বাংলাদেশে প্রযুক্তি বিষয়ক বই প্রচুর রয়েছে, কিন্তু বর্তমানে মানুষ প্রযুক্তিকে ব্যবহার করছে, কিন্তু প্রযুক্তি বিষয়ক বই সেভাবে ব্যাপকভাবে পড়াশোনা করছে না। এই যাতে প্রযুক্তি বিষয়ক বই ব্যাপকভাবে পড়াশোনা করতে পারে, আমাদের কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? প্রযুক্তি বিষয়ে শুধু বই না, আমাদের কোনো বই বর্তমান প্রজন্মের ওরা মনোযোগী হিসেবে পড়তেছে না। এটার কারণ হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থার উপর যেই ছাত্রছাত্রীদের উপর একটা পাঠ্য
চাপিয়ে দেওয়া, যে এই পাঠ্যটা মুখস্থ করতে হবে, সেই জিনিসগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠে গেছে। উঠে যাওয়ার কারণ হয়েছে, আপনি যদি একটু খেয়াল করেন, সারা দেশেই দেখবেন এখন বেতের আঘাত নাই। আমরা যখন ছোট্টবেলায় লেখাপড়া করছি, আমার মনে আছে, আমার জয়নাল স্যার করে একজন স্যার ছিল, একজন জব্বার স্যার করে স্যার ছিল। ওরা বাঁশের যেই কঞ্চি ছিল এগুলোতে বাইরেই আমাদের হাত পা লাল করে ফেলতো। আমরা এই ভারীর বয়ে সারা রাত যে পাঠ্য দিত এগুলো মুখস্থ করে স্কুলে গিয়ে হাজির হইতাম। সেই জিনিসটা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় না থাকার কারণে আমাদের তথ্য প্রযুক্তি বলেন, বিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, সামাজিক বলেন, যেই সাবজেক্টই বলেন, আপনি এখন দেখেন, আপনি হাজার হাজার ছাত্রের মাঝে যেন বলেন একটা কবিতা মুখস্থ করতে বলতে পারবে না। আগে কিন্তু আমরা কিন্তু ছোটবেলা থাকবো না বদ্ধ করে আসমানে দেখবো জগৎটাকে, আসমানিদের দেখতে যদি চাও রহিমউদ্দির চট্টগ্রাম রসুলপুরে যাও, এই কবিতা কিন্তু আমাদের শত শত কবিতা মুখস্থ ছিল। এখন গিয়ে দেখেন সেগুলো নাই। গল্পের জনপ্রিয়তা কমেছে টিভি নাট্যরূপের কারণে, এই মন্তব্য অনেকের। এই মন্তব্য থেকে আমাদের বের হয়ে আসতে হলে আমাদের গল্পকারদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের এখনকার যে গল্পকার তৈরি হচ্ছে, বর্তমান যুগের সাথে যারা গল্পকার তারা ঠিক আছে, কারণ এখন তারা যে গল্পগুলি তৈরি করে এগুলোর মধ্যে যদিও হাসি, কান্না, বেদনা পুরো একটা 3 ঘন্টা বা 1 ঘন্টা নাটক করলে কিন্তু পুরো দিতে পারে না। হঠাৎ একটু ইমোশনাল দেয়, যেটাকে আমি বলবো ভার্চুয়াল, ওই দেখলে চোখের পলকে জায়গা, সেই জিনিসটা। এটা করতে হলে যদি গল্প যদি আমাদের সেই অতীতের মতো ফিরে যেতে হয়, যেমন আমরা ভাষা আন্দোলনের পর থেকে যেই আমাদের, যদি একটু আপনি ব্রিটিশ থেকে চিন্তা করেন, আমাদের যে ব্রিটিশ গেল, পাকিস্তান গেল এবং মুক্তিযুদ্ধ গেল, আমাদের যেই আবহমান যেই নদীর স্রোত ছিল, বর্ষাকাল ছিল, যে কবি লেখকরা বা যারা গল্প লিখে তারা যেই লেখার স্কোপ পাইতো সেটা কিন্তু এখন পাচ্ছে না। আপনি একটা আঁকাবাঁকা নদীর পথে গেলে একটা লিখুনি পাইতো সুন্দর, একটা শহরগঞ্জে গেলে একটা লিখুনি পাইতো, একটা নৌকা দিয়ে যাচ্ছে, সেই নৌকা দিয়ে যাওয়ার পথে নদী দিয়া হাজার হাজার দৃশ্য তার কল্পনায় ভাসত। এখন আমাদের দেশ থেকে এই নদী, খাল, বিল এগুলি উঠে গেছে, যার কারণে গল্পকাররা ভালো গল্পও পায় না। গল্প এখন শহরে কেন্দ্রিক থেকে বা একটু গ্রামে গঞ্জে যতটুকু দেখে, এখান থেকে মাথার থিমে যা ঢুকে সেটাকে আপনি বা নকল বলতে পারেন বিভিন্ন তামিল সিনেমা এগুলো দেখে টিকা। এই হচ্ছে বর্তমান অবস্থা। এটা থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। হৃদয় ভাই, আপনি জানেন যে আমরা অফিস বলেন, ব্যক্তিগত লেখালেখি বলেন, গল্প লিখি আর কবিতা লিখি, অনেকে আমরা কলমের পরিবর্তে কম্পিউটার টাইপিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছি। এই কম্পিউটার টাইপিংয়ের মাত্রা বা যুগ যদি আরও এগিয়ে যায়, ভবিষ্যতে কি আমাদের কম্পিউটারের কারণে, কম্পিউটার টাইপিংয়ের কারণে কলম কি হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে? কলম হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই। পৃথিবী যদি লক্ষ কোটি কম্পিউটারও সৃষ্টি হয়, কলম হারানোর কোনো আমি সম্ভাবনা দেখছি না। কারণ দেখছি না এই জন্য আমার একটা কথা মনে পড়ে, যখন এই প্রিন্ট মিডিয়াগুলো বা ইলেকট্রিক মিডিয়াগুলো ডিজিটাল আকারে আসে, তখন আমার মনে হচ্ছে যে প্রিন্ট মিডিয়াটা বন্ধ হয়ে যাবে। যে বাংলাদেশের যে বড় বড় পত্রিকাগুলো আছে এগুলো আর ছাপাতে হবে না। এটা আমি আজ থেকে 10 বছর আগে মনে করতাম, শুনেছি, কিন্তু সে না মনেও করতাম। আমারও যেহেতু একটা পত্রিকা আছে বাংলার চোখ, আমি মনে করতাম যে বন্ধ হয়ে যাবে। কারণ এখন যুগান্তর বলেন, প্রথম আলো সব আমরা দেখতেছি, এটিএন নিউজ বলেন, সব আমরা মোবাইলে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের প্রিন্ট মিডিয়াটা ধূলিসাৎ হয়ে যাবে এরকমটা আমার ধারণা ছিল। কিন্তু এখন দেখি ইলেকট্রিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া অনেক শক্তিশালী। কিন্তু কাগজ লাগি আপনি যত লোক যারা ব্যবসায়ী আছে দেখেন, প্রত্যেকের অফিসে 2টা-3টা করে পত্রিকা ওরা দেখতেছে। কারণ নিউজ কিন্তু মোবাইলে দেখতেছে, তারপরে পত্রিকা কিন্তু প্রয়োজন হয়। কেন? এটা ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা নাই। ধন্যবাদ হৃদয় ভাই। বর্তমান যুগে আধুনিক কবি সাহিত্যিক কি হারিয়ে যাচ্ছেন এই প্রজন্মের কাছ থেকে? এই প্রজন্ম কি বর্তমান যুগের আধুনিক কবি সাহিত্যিকদের সেকেলে কবি সাহিত্যিক মনে করেন?
বর্তমান হারাচ্ছেন, আসলে বিষয়টা আমি যেটা মনে করি এটা রাষ্ট্র ব্যবস্থার কারণে হচ্ছে। আপনি দেখেন মীর মোশাররফ হোসেনের আপনি বিষাদ সিন্ধু যদি পড়ে থাকেন, ওদের গল্পগুলো একটু আপনি রিসার্চ করেন, একটু পড়েন, প্রতিগুলো শব্দর মধ্যে কি আছে, এগুলো পড়লে মনে হয় অনেক কিছু একটা শব্দর মাঝে পাওয়া যায়। তো এখন বর্তমান যেই লেখা হচ্ছে এগুলো হচ্ছে রাষ্ট্রের যারা ক্ষমতায় যায় তাদের চাটুকার কিছু লেখক কবিদের লেখা হোক বা না হোক, এই লেখাগুলো বই পুস্তকে দিয়ে আমাদের সত্যিকারের লেখার মান বা সত্যিকারের কবি লেখকদের যেই বিশ্লেষণ এগুলো এই প্রজন্ম পাচ্ছে না। আমি এই গণতন্ত্রকে নিয়ে আমি একটা কবিতা লিখছিলাম, যদি আপনি বলেন আমি একটা কবিতা, আজকে কবিতাটা শুনবো আপনার কাছ থেকে। গণতন্ত্র নিয়ে একটা কবিতা লিখছিলাম, আমাদের এখান থেকে বের হতে হবে। আমি গণতন্ত্র নিয়ে গণতন্ত্র ৩ একটা কবিতা লিখছি। স্বাধীনতাও নাই, গণতন্ত্রও নাই, আইনের শাসনও নাই, মানবাধিকারও নাই, জবাবদিহিতাও নাই, ভোটের অধিকারও নাই, যা আছে তাও চড়া দাম। দেশের টাকা বিদেশ যাচ্ছে, কানাডার বেগম পাড়ায় বাড়ি হচ্ছে, রাজনীতির দ্বন্দ্বে আমলার আছে ছন্দে, থাকি নীরবে দেশ লুট করছে গভীরে, সন্ত্রাস চাঁদাবাজের গণেশ পাল্টে আইন প্রশাসন নিয়েছে নিয়ন্ত্রণে, বাড়ি গাড়ি অডেল সম্পদ হচ্ছে তাদের, কেউ নেই জবাব নিবে কে তাদের, রাজনীতিবিদরাও নেই পিছিয়ে, লুটের প্রতিযোগিতায় সবাই এগিয়ে, দ্রব্যমূল্য ব্যবসায়ের সিন্ডিকেট, মেডিসিন বৃদ্ধির আছে ব্যারিকেড, জনগণ ভাবছে কি হবে উপায়, সরকার ভাবছে একদিন হব বিদায়, দেশের মাটি সোনার দেশ, এভাবেই হচ্ছে দেশ। ঠিক এভাবেই আমাদের সমস্ত কিছু, আমাদের যে লেখনির হাত, আমাদের যে গণতন্ত্র, আমাদের যে দেশে বিজ্ঞানিক সৃষ্টি হবে, ভালো কৃষক হবে, সব কিছু রাজনীতিবিদদের কারণে ধ্বংস হয়ে গেছে। ধন্যবাদ হৃদয় ভাই আপনাকে। সময় স্বল্পতায় আমাদের আলোচনার ইতি টানতে হবে। আমাদের এটি নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট কবি ও লেখক আবু হানিফ হৃদয়ের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।